যেখানে আলো শেষ হয় আর অন্ধকার নিজের গল্প বলে, সেইখানেই শুরু হয় গল্পমিতার ভয় ও রহস্যের দুনিয়া। আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও কার্সিয়াং রহস্য। গল্প পাঠে তনয় ঘোষ। একজন মানুষের কাঁধে শত আত্মার ভার আর এক ঘণ্টার প্রতিধ্বনিতে লুকিয়ে থাকা মৃত্যুর মন্ত্র। চলুন মটলেনের অন্ধকার ঘরে ঢুকে পড়ি, যেখানে তারানাথ এখনো অপেক্ষা করছেন। কলকাতার মটলেনের সেই পুরনো গলিটা আজও যেন ভিজে থাকে অদ্ভুত এক সময়ের বৃষ্টিতে। ঘরের জানালায় লেগে থাকা ফোঁটার মতোই মনের ভেতরেও কুয়াশা জমে আছে। আমি শ্রীকান্ত যাচ্ছি তারানাথ তান্ত্রিকের বাড়ি। দরজায় লেখা টি তান্ত্রিক। ভেতরে ঢুকতেই নাকে এলো ধূপ আর পাশিংশ সিগারেটের গন্ধ, পুরনো বই, তেলের ল্যাম্প আর এক মানুষের উপস্থিতি যিনি সময়ের সীমানা ছাড়িয়ে গেছেন। চৌকিতে বসে আছেন তারানাথ, চোখে গভীর ক্লান্তি, অথচ দৃষ্টিটা যেন অনন্ত। চোখে সেই চেনা দীপ্তি, এমন যেন তিনি যা দেখেন আমরা তা দেখতে পাই না। এসে গেছি শ্রীকান্ত। বৃষ্টি পোহাতে পোহাতে নিশ্চয়ই মনটা ভারী হয়ে গেছে। আপনার বাড়ির এই গন্ধটাই আলাদা, ধোঁয়ার সঙ্গে যেন রহস্য মেশানো। ধোঁয়া নিজেই তো রহস্য। ওর ভেতর যা লুকিয়ে থাকে তা যদি দেখতে পারতিস, হয়তো আর কখনো হাসতে পারতিস না। তারানাথ ধীরে ধীরে একটা পুরনো ছবি বের করলেন। ছবিটায় পাহাড়ের পটভূমি, মেঘে ঢাকা চূড়া, সামনে কিছু ভিক্ষু দাঁড়িয়ে। ছবির কোনায় লেখা কার্সিয়াং 1934। ওই জায়গাটা কোথায়? কার্সিয়াং অনেক বছর আগে গিয়েছিলাম। ওখানে এমন কিছু দেখেছিলাম যা মানুষ চোখে দেখা যায় না, আর মনের ভেতর থেকে মুছেও যায় না। তারানাথের কণ্ঠ বদলে গেল। শব্দটা ধীরে ধীরে গভীর হয়ে উঠল, যেন মাটির নিচে থেকে উঠে আসছে কোনো স্মৃতি। তুই পাহাড় পছন্দ করিস না শ্রীকান্ত? চল না আবার একটু ঘুরতে যাওয়া যাক। বছর 15 পর মনে হচ্ছে ওখানে কেউ আমার অপেক্ষায় আছে। আপনি যাচ্ছেন আবার ওখানে কেন? কারণ একবার যা দেখা হয়ে যায় তা শেষ হয় না শ্রীকান্ত, শুধু অপেক্ষা করে। আর কার্সিয়াংয়ের কুয়াশা ওটা কেবল বাষ্প নয়, ওখানে হারিয়ে যাওয়া আত্মারাও থাকে। বাইরে বজ্রপাত হলো, ঘরের আলো টিম টিম করে উঠল। তারানাথ তাকিয়ে রইলেন দরজার দিকে, যেন কেউ দাঁড়িয়ে আছে সেখানে। বুঝলি, সময়টা এসে গেছে। সেই রাতেই ঠিক হলো আগামী সপ্তাহে আমরা রওনা দেব কার্সিয়াং। তারানাথের চোখে তখন এক অদ্ভুত শান্তি, আর আমার মনে শুধু এক প্রশ্ন, ওখানে সত্যিই কে অপেক্ষা করছে তার জন্য? এক সপ্তাহ পেরিয়ে গেল। কলকাতার আর্দ্র গরমে তখনও বৃষ্টি ঝিম ধরে পড়ে, কিন্তু আমার মন তখন পাহাড়ের দিকে টানছে, কার্সিয়াং। তারানাথের সঙ্গে আমি যাচ্ছি এমন এক জায়গায় যেখানে নাকি আত্মারা ভুলে গেছে যে তারা মৃত। শিয়ালদা স্টেশনে পৌঁছে দেখি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন তারানাথ। সাদা ধুতি, ধূসর পাঞ্জাবি, হাতে চামড়ার ব্যাগ, চোখে সেই অদ্ভুত শান্তি, যেন কোনো লড়াইয়ের আগে যোদ্ধা। বেশ তো প্রস্তুত, মনে হচ্ছে পিকনিক নয়, যুদ্ধে যাচ্ছি। পাহাড়ে গেলে সব যুদ্ধই নিজের সঙ্গে হয় শ্রীকান্ত। ওখানকার বাতাসে কিছু আছে
যা মানুষকে নিজের ভেতর দেখতে শেখায়। ট্রেন ছাড়ল, ধীরে ধীরে শহর মিলিয়ে গেল। তার জায়গায় এলো সবুজ, নদী, কুয়াশা। তারনাথ চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছেন। আমি কফিতে চুমুক দিতে দিতে দেখি উনি একটা ছোটোখাটো নোটবুক খুলে লিখছেন কিছু। কি লিখছেন? নাম, জায়গার নাম, গুম্বা লেন, সিস্টার ব্যাক রোড, মৃত বালিকা, 1934। ওখানেই সব শুরু হয়েছিল। আমি অবাক হয়ে তাকালাম। তার মুখে সেই ভীতিকর স্থিরতা, যেন ওর চোখের সামনে দিয়ে এখনই ভেসে উঠছে বহু পুরনো কোনো দৃশ্য। ওখানে কি হয়েছিল তারানাথ? ওখানে কি হয়েছিল? এক বালিকা মারা গিয়েছিল, কিন্তু মৃত্যুর পরেও সে নাকি ওখানকার পাহাড়ে ঘোরে, প্রতিদিন সন্ধ্যায় গুম্বা লেনের কাছে। লোকজন বলে কেউ তার নাম ডাকলেই বাতাসে এক মিষ্টি হাসির শব্দ ভেসে আসে। কেউ কেউ আবার বলে সে এখনও কারো অপেক্ষায়। ট্রেন তখন শিলিগুড়ি ছাড়িয়ে পাহাড়ে উঠতে শুরু করেছে। হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া ঢুকে এলো কামরায়। কুয়াশা যেন জানালার কাচ ভেদ করে ভেতরে আসছে। কি ঠান্ডা! জানালাটা বন্ধ করে দিই। না, খোলা থাক। এই হাওয়াতেই ওদের নিঃশ্বাস মিশে থাকে। তুই বুঝবি না এখন, শুধু অনুভব কর। আমি তখন প্রথমবার সত্যি ভয় পেলাম। তারানাথের চোখে এক অন্য আলো। ধোঁয়ার ভেতর কুয়াশার ফাঁকে যেন কিছু একটা নড়ছে বাইরে। ওরা জানে আমরা আসছি। ওরা চায় আমি আবার ফিরি, কারণ আমি অসমাপ্ত কাজ রেখে এসেছি ওখানে শ্রীকান্ত। অসমাপ্ত কাজ মানে? একটা প্রতিশ্রুতি আর একটা আত্মা যে এখনো মুক্তি পায়নি। ট্রেন তখন কার্সিয়াংয়ের দিকে ছুটে চলেছে। বাইরে মেঘে ঢাকা পাহাড়, দূরে পাইন গাছের ছায়া। তারানাথ মোমবাতির আলোয় মুখ ডেকে ফেললেন হাতে। আমি দেখলাম তার আঙুল কাঁপছে, যেন কোনো মন্ত্র উচ্চারণের শুরু। সেই মুহূর্তে আমার মনে হলো এই যাত্রা কেবল পাহাড়ের নয়, এটা নামার পথ এক অন্ধকার গভীর গহ্বরের দিকে। ট্রেন থেমে গেল ছোট্ট এক পাহাড়ি স্টেশনে। সাইনবোর্ডে লেখা কার্সিয়াং। সকালের আলো নেই, শুধু সাদা কুয়াশা। লাগছে যেন সূর্য এখানে পথ হারিয়ে গেছে। স্টেশনটা প্রায় ফাঁকা। দু একজন পাহাড়ি মানুষ চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে। বাষ্পের সঙ্গে মিশে যাচ্ছে তাদের গলার শব্দ। চা বেশ গরম, কিন্তু এখানে ঠান্ডা যেন হাড়ে ঢুকে যাচ্ছে। আপনি ঠিক কোথায় থাকবেন এখানে? গুম্বা লেন, এক পুরনো মঠের কাছেই একটা বাংলো আছে। একসময় আমার পরিচিত এক লামা থাকতেন সেখানে, লেমা লামা। তিনি এখন বেঁচে আছেন কিনা জানি না। আমি চমকে গেলাম। তারনাথের কণ্ঠে এমন একটা সুর, যেন সেই নামটা উচ্চারণ করলেই কুয়াশার ভেতর কিছু নড়ে ওঠে। ট্যাক্সি ধরে আমরা উঠতে লাগলাম সরু পাহাড়ি রাস্তায়। ডান দিকে খাদ, বাম দিকে পাইন গাছের সারি। কুয়াশা এত ঘন যে 10 হাত দূরে দেখা যায় না। এই কুয়াশার মধ্যে যেন কিছু আছে, মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। ওরা তাকিয়ে আছে, ওরা পাহাড়ের রক্ষক, আর অনেকে যারা রক্ষক নয়। হঠাৎ গাড়ি থেমে গেল। ড্রাইভার নেপালি লোকটা জানালার দিকে ইশারা করল। রাস্তার পাশে একটা ছোট্ট লাল কাপড়ে ঢাকা মূর্তি, চোখে সাদা ফুলের মালা। স্যার, এখানে দাঁড়ানো ভালো নয়,
রাত নামলেই এই জায়গায় আওয়াজ আসে। চলুন, থামবেন না। আওয়াজ এলে শুনুন, কিন্তু সাড়া দেবেন না। কিছুক্ষণ পর আমরা পৌঁছালাম সেই বাংলোতে। পাথরের তৈরি দোতলা বাড়ি, চারপাশে ঘন চা বাগান, আর দূরে এক পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে ধূসর এক মঠ, যেন মেঘের ভেতর ভেসে আছে। এই বাড়িতে কেউ থাকে না নাকি? থাকে, তবে সব বাসিন্দাই জীবিত নয়। ভিতরে ঢুকতেই নাকে এলো পুরনো কাঠ আর ধূপের গন্ধ। ঘরের কোণে একটা ঘণ্টা ঝুলছে, যেন বহুদিন কেউ বাজায়নি, তবু মাঝে মাঝে নড়ছে হালকা বাতাসে। এই ঘণ্টাটা কেন নড়ছে? বাতাস তো নেই। ওটা বাতাসে নয়, স্মৃতিতে নড়ে। এখানে এক সময় এক বালিকা থাকতো, আর তার হাসির শব্দ এখনো এই ঘণ্টার ধ্বনিতে মিশে আছে। আমার গলা শুকিয়ে গেল। তারানাথ মোমবাতি ধরিয়ে টেবিলে রাখলেন। মোমের আলোয় আমি দেখলাম দেয়ালে একটা ম্লান ফটো। একটা মঠের সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন ভিক্ষু, এবং মাঝখানে এক কিশোরীর মুখ, ফিকে হাসি। এই মেয়েটা কে? ওই মেয়েটাই সেই আত্মা, যার মুক্তি হয়নি আজও, যে ডাক দেয় সন্ধ্যার পর থেকে গুম্বালেনের দিকে। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো ঘণ্টার ধ্বনি, কিন্তু সেটা ওই দূরের মঠ থেকে নয়, আমাদের ঘরের ভেতর থেকেই। ঘণ্টা কে বাজালো এটা? আমি তো বলেছিলাম এখানে সবাই জীবিত নয়, ওরা জানে আমরা এসেছি। আমি তখন অনুভব করলাম এই পাহাড়ে শুধু বাতাস নয়, আর একটা নিঃশ্বাস আছে, যা কুয়াশার ভিতর দিয়ে ছুঁয়ে যায় আমাদের। অদৃশ্য, ঠান্ডা, অথচ জীবন্ত। সকালের কুয়াশা তখনও কাটেনি। চায়ের বাষ্পের মতো হালকা আলো ছড়িয়ে পড়ছে পাহাড়ে। তারানাথ জানালার পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন দূরের মঠটার দিকে। ওইখানে লেমা লামা ছিলেন, আর হয়তো এখনও আছেন অন্য কোনো অস্তিত্বে। আপনি ওখানে যেতে চান আজই? আজই যেতে হবে। এই পাহাড়ে অন্ধকার দ্রুত নামে। সূর্য ডোবার আগে যদি গুম্ফার দরজা না খুলি, পরে আর পারবো না। আমি একটুও বুঝতে পারছিলাম না গুম্ফা বলতে তিনি কি বোঝাচ্ছেন। তারানাথ ব্যাগ থেকে বের করলেন একটা তামার পাত্র, কিছু চূর্ণ আর একটা কালো তাবিজ। এগুলো কি? এই পাহাড়ের আত্মারা তন্ত্র বোঝে, ভাষা নয়। এগুলো সুরক্ষা দেয় না, বরং সময় চায়। তাদের থেকে সময় ধার নিতে হয়। বেলা 10টার সময় আমরা রওনা দিলাম মঠের দিকে। রাস্তা ঘুরে ঘুরে উপরে উঠছে। চা বাগান ফুরিয়ে গিয়ে শুরু হলো পাইন বন। এমন নীরবতা যেন পৃথিবী এখানে নিঃশ্বাস নেয় না। এই পথটা মনে হচ্ছে কেউ ব্যবহার করে না, সব ঘাসে ঢাকা। কারণ কেউ আর ফিরে আসেনি। হঠাৎ দেখা গেল এক পাথরের দেয়ালে একটা খোদাই করা মুখ, বুদ্ধ মূর্তির মতো, কিন্তু চোখে কোনো দয়া নেই। মুখটা হাসছে, ঠান্ডা শূন্য হাসি। এটা কি জায়গা? এটাই গুম্ফার প্রাচীর। লেমা লামা এই দেয়ালের ওপারে বন্দী আছেন, নিজের ইচ্ছায় নয়। মঠের দরজা বন্ধ,
তবু তারানাথ হাত রাখতেই দরজাটা আস্তে খুলে গেল। ভেতরে অন্ধকার, শুধু বাতাসে ধূপ আর পাথরের গন্ধ। আমি মোমবাতি জ্বালালাম, আর তখনই শুনলাম দূরে কেউ মন্ত্র পড়ছে। শুনলেন? কেউ আছে ভেতরে। জানি, কখনো ওখান থেকে যায়নি। মঠের ভিতরটা একেবারে ফাঁকা, তবু দেয়ালে ঝুলছে লাল কাপড় আর মাটিতে পুড়ে যাওয়া প্রদীপ। এক কোণে একটা বড় ঘণ্টা, মোমের আলোয় সেটার ধাতব গায়ে কিছু লেখা, তিব্বতী ভাষায়, কিন্তু এক লাইন বাংলায়। মৃতরা কথা বলে না, যদি না কেউ শোনে। এর মানে কি? মানে, যদি তুই ভয় না পাস তবে ওরা কথা বলবে। তারানাথ পাত্রের ভিতর থেকে কিছু ছাই ছিটিয়ে দিলেন মেঝেতে, তারপর হাত তুলে কিছু মন্ত্র পড়তে লাগলেন। স্বরে কাঁপন, তবু স্থির ছন্দ। লেমালামা, তুমি কি আছো? 10 সেকেন্ড নিস্তব্ধতা। তারপর কোথাও থেকে এলো এক মৃদু হাসি, একটা মেয়ের হাসি। এই শব্দটা, মেয়েটি তো আপনি বলেছিলেন মৃত। হ্যাঁ, ও এখনো আছে এই মঠে, এই ঘন্টার সঙ্গে বাঁধা। মোমবাতি হঠাৎ নিভে গেল। চারপাশে শুধু ঠান্ডা নিস্তব্ধতা আর এক ফিস ফিস শব্দ, যেন কেউ কানে কানে বলছে আমার নাম। কেউ কেউ আমার নাম নিচ্ছে। চুপ, পিছনে তাকাবি না। ওরা তাকিয়ে আছে, কিন্তু চোখে চোখ রাখিস না। ওরা এখনো ভাবে আমরা ওদের মতো। মোমবাতি আবার জ্বলে উঠল। দেখলাম দেয়ালের ছায়ায় দাঁড়িয়ে আছে এক অবয়ব। লম্বা চুল, সাদা পোশাক, চোখে আলো নেই, আর মুখে সেই একই হাসি যা আমি ছবিতে দেখেছিলাম গত রাতে। ওই সেই বালিকা, ওই লেমালামার শিষ্যা। ওর আত্মায় মঠে বাঁধা আছে, আর আজও চায় মুক্তি। তারানাথ মন্ত্র পড়া শুরু করলেন, কিন্তু বাতাসে ঘূর্ণি উঠল। মোমের আলো ঘুরতে লাগলো। ঘন্টা বেজে উঠল নিজে থেকেই। আমি কানে হাত দিলাম, শব্দটা সহ্য হচ্ছিল না। ওকে বাঁধা হয়েছিল মৃত্যুর সময়ের ভয় দিয়ে। ওকে ভয় দেখালে যাবে না, স্নেহ দেখাতে হবে। কিন্তু কেমন করে? ওকে বল, তুমি ওর নাম মনে রেখেছো। বল, ও আর একা নয়। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি একা নও, আমরা এসেছি। আর তখনই শব্দ থেমে গেল। ঘন্টা স্থির, বাতাস নিস্তব্ধ। মোমের আলোয় দেখলাম সেই অবয়ব মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শুধু একটা গন্ধ রয়ে গেল, সাদা ফুলের। সেই রাতে আমি আর তারানাথ পাহাড়ের গেস্ট হাউসে ফিরেছিলাম, কিন্তু দুজনেই ঘুমোতে পারিনি। ঘন্টার শব্দ, মেয়েটির হাসি, আর সেই ঠান্ডা গন্ধ, সব যেন এখনো কানে বাজছে। আপনি কি ঘুমোতে পারছেন? ঘুম আমার সঙ্গে বহু বছর আগেই সম্পর্ক ছিন্ন করেছে শ্রীকান্ত। আজ যা দেখলি সেটা শেষ না। ওই মেয়েটা লেমালামার শিষ্যা নয়, শুধু ওর আত্মা আমার কাছে ঋণী। আমি চমকে উঠলাম। ঋণী? কথাটা গলার ভেতর আটকে গেল। তারনাথ ধীরে ধীরে একখানা পুরনো কাপড় খুললেন। ভিতরে একটা ঘন্টা, তামার, কিন্তু কালচে হয়ে গেছে। ওই ঘন্টাটা আমি নিজে বেঁধে নিয়েছিলাম ওর আত্মায় বছর 20 আগে।
ওই ঘন্টাটা আমি নিজে বেঁধে দিয়েছিলাম ওর আত্মায় বছর 20 আগে। তখন আমি শক্তিশালী ছিলাম, কিন্তু বুদ্ধি কম। ও ছিল এক তরুণী তান্ত্রিকা, লেমালা আমার শিষ্যা। ও চেয়েছিল আত্মার সঙ্গে কথা বলতে, আমি ওকে শেখাতে গিয়েছিলাম, কিন্তু তারানাথ থেমে গেলেন, চোখে জল, মুখে লজ্জা আর অপরাধ বোধ। একটা ভুল করেছিলাম। ওর আত্মাকে ডেকে এনেছিলাম, কিন্তু ফেরাতে পারিনি। ও মরেছিল আমার সামনেই, আর তখন থেকেই ওই ঘন্টায় বাঁধা রইল ওর চিৎকার। মানে আপনি ওর আত্মাকে বন্দি করেছিলেন? হ্যাঁ, আর সেই পাপের জন্যই আমি শান্তি পাই না। এই কারণেই আবার কার্সিয়াং এসেছি। আজ ঘন্টাটা ওর কাছে ফিরিয়ে দেব। ভোর হতে না হতেই আমরা আবার রওনা দিলাম সেই গুম্ফার দিকে। আজ পাহাড়ের মুখে সূর্য উঠছিল না, সব কিছু অদ্ভুতভাবে অন্ধকার, যেন আকাশটাও জানে আজ কোনো বড় কিছু ঘটতে চলেছে। আপনি নিশ্চিত এটা সঠিক কাজ? যদিও মুক্তি না পায়, তবে আমিও আর মানুষ থাকবো না শ্রীকান্ত। ওর বেদনা আমার আত্মার সঙ্গে জড়ানো। গুম্ফার ভেতরে ঢুকতেই হঠাৎ আবার সেই ঘন্টা বাজল নিজে থেকে, আর মেঝেতে ছায়া পড়ল একটা নারীর। লম্বা চুল, সাদা পোশাক, মুখ দেখা যাচ্ছে না। ও আপনাকে ডাকছে। জানি, ও চায় আমি যা কেড়ে নিয়েছিলাম ফিরিয়ে দিই। তারনাথ ধীরে ধীরে সেই ঘন্টাটা মাটিতে রাখলেন, তারপর মন্ত্রপাঠ শুরু করলেন। কিন্তু এইবারের মন্ত্রটা শান্ত, করুণ, যেন ক্ষমা চাওয়ার প্রার্থনা। আমি দেখলাম ছায়াটা ক্রমে স্পষ্ট হচ্ছে। একটা মুখ, ক্লান্ত কিন্তু শান্ত, আর সেই মুখে একটুখানি হাসি। ধীরে ধীরে ও ঘন্টার দিকে হাত বাড়ালো। তারানাথ হাত বাড়ালেন, আর ঠিক তখনই এক ঝলক আলো। আমি চোখ ঢেকে ফেললাম। আলো নিভে গেলে দেখলাম তারানাথ একা দাঁড়িয়ে আছেন। ঘন্টাটা নেই, আর মঠের মেঝেতে শুধু পড়ে আছে একটা সাদা ফুল। ও ও ও কোথায় গেল? যেখানে থাকার কথা ও এখন মুক্ত, আমি হয়তো না। তারানাথের মুখে একটা শান্ত কিন্তু গভীর বেদনার ছায়া। বাইরে তখন সূর্য উঠছে, কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে পাহাড়ের ওপর থেকে। কিন্তু আমার মনে হচ্ছিল এই ভোরে কিছু একটা চিরতরে বদলে গেল। তারানাথের মধ্যে, আমার মধ্যে, হয়তো এই পৃথিবীর মধ্যেও। কার্সিয়াং থেকে আমরা ফিরলাম 1 সপ্তাহ পর। ট্রেনের জানালায় পাহাড়ের ছায়া মিলিয়ে যাচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল ওখানে কিছু একটা রয়ে গেছে, অথবা আমাদের সঙ্গে কিছু ফিরছে। আপনি নিশ্চিত সব শেষ হয়ে গেছে? শেষ শেষ বলতে কিছু নেই শ্রীকান্ত। যখন কেউ মুক্তি পায়, অন্য কেউ তার ভার নেয়। আমি তাকিয়ে দেখলাম তারানাথের হাতের আঙুলে একটা কালচে দাগ, যেন ঘন্টার ধাতু গলে সেখানে মিশে গেছে। এই শব্দটা শুনলেন? ওর প্রতিধ্বনি। ও এখন আলোতে আছে, কিন্তু প্রতিধ্বনি আলোয় আসে না।
কলকাতায় ফিরেই আমরা মটলেনের সেই পুরনো বাড়িতে ঢুকলাম। সব কিছু আগের মতো, ধোঁয়া, বইয়ের গন্ধ, পাশিংশ সিগারেটের দাগ, কিন্তু বাতাসে কিছু অদ্ভুত ভারী ভাব। আপনার ঘরে ঘন্টা আছে? ছিল না, কিন্তু এখন আছে। আমি তাকিয়ে দেখলাম ঘরের কোণে ছাদের কাছ থেকে ঝুলছে এক ছোট ঘন্টা, ঠিক লেমালামার মঠের ঘন্টার মতো, কিন্তু এইটা ঝুলছে বাতাস ছাড়াই, নিজে থেকেই দুলছে। কে কে ওটা লাগালো? ওই মেয়েটি। ও যখন গেল ঘন্টাটা রেখে গেল, বলেছিল এটা রাখো, আমি তোমার কাছে থাকবো। হয়তো ও এখনো কথা রাখছে। রাত গড়াতে লাগলো, বাইরে বৃষ্টি, ভেতরে মৃদু ধূপের গন্ধ। আমি ক্লান্ত হয়ে চোখ বন্ধ করলাম। তারনাথ টেবিলের পাশে বসে সিগারেট ধরালেন। ধোঁয়ার ভিতর যেন কারো ছায়া নড়ছে। আপনি শুনছেন? কে যেন হাসছে মেয়ের মতো। চুপ থাক, ও এখন খুশি, ভয় পাস না। ওর হাসি মানে ও মুক্ত। আমি তাকালাম তারানাথের দিকে, চোখ দুটো বন্ধ, মুখের শান্তি, কিন্তু একটা মুহূর্তে মনে হলো ওর কপালের ছায়া যেন কারো মুখের মতো, এক নারীর মুখ, লেমালামার শিষ্যা। পরদিন সকালে আমার ঘুম ভাঙলে দেখি তারানাথ আর নেই। চৌকিতে পড়ে আছে শুধু পাশিংশোর আধখানা সিগারেট আর একটা সাদা ফুল। ঘন্টাটা তখনও হালকা দুলছে, কেউ ছুঁয়েও দেখেনি। আজও মাঝে মাঝে আমি মটলেন দিয়ে হাঁটতে চাই। তারানাথের সেই ঘরটা বন্ধ, তবু রাতে যখন বাতাস আসে আমি শুনতে পাই সেই ঘন্টার শব্দ। আর মৃদু এক কণ্ঠ ফিসফিস করে বলে, এইভাবেই শেষ হলো গল্পমিতার আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও কার্সিয়াং রহস্য। যদি ভালো লাগে গল্পটা শেয়ার করুন, আর মনে রাখুন, সব প্রতিধ্বনি বাতাসে বাজে না, কিছু প্রতিধ্বনি আত্মারও হয়। আপনারা শুনছিলেন গল্পমিতা, গল্পের গন্ধ, ভয় আর রহস্যের ঘর। গল্পটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমাদের গল্পমিতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আমরা ফিরে আসব আবারও কোনো নতুন গল্পে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।